গুড মর্নিং বয়েস। স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস তোমরা নিয়মিতভাবে করছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুখন স্যার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়। তোমরা জানো আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব জগৎ নিয়ে পূর্বে 2টি ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা ধারণা নিয়েছিলাম জীবজগৎ কি এবং জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে, এবং দ্বিতীয় ক্লাসে আমরা জেনেছি জীবজগতের শ্রেণীকরণ নিয়ে। আর আজকের তৃতীয় ক্লাসে আমাদের যে শিখন ফল অর্জিত হবে তা হলো তোমরা অপুষ্পক উদ্ভিদ ও সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে ধারণা লাভ করবে। আজকের পাঠে আমরা অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ বিষয়ে জানব। যদিও এই বিষয়টি তোমরা নিচের ক্লাসগুলো অর্থাৎ ক্লাস 3-4 জেনেছ, তারপরেও আমরা আরেকটু বিস্তারিত এখানে জানার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের পাঠ থেকে শিখি যে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে এবং কোন উদ্ভিদগুলো তোমার অপুষ্পক উদ্ভিদ আর কোন উদ্ভিদগুলো সপুষ্পক উদ্ভিদ সেই বিষয়ে জানি। তোমাদের পাঠ্যপুস্তকে পাঠ 3 অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ বলতে তোমরা কি বুঝো? তোমরা জানো যে আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। আমরা কিছুগুলোর সাথে পরিচিত, কিছু উদ্ভিদ আছে যা আমরা এখনো পরিচিত হয়ে উঠতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা বাকি উদ্ভিদগুলো জানব। এই বিশাল সংখ্যক উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদ রয়েছে যাদের ফুল ও ফল হয় না। আমরা সাধারণত উদ্ভিদ বলতে যেসব উদ্ভিদ থেকে আমরা ফল বা ফুল সংগ্রহ করি সেগুলি আমরা বেশি বুঝি, কিন্তু এমন আরও অনেক উদ্ভিদ রয়েছে যেগুলোর ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে তোমাদের প্রথম যে CW কাজটা হবে আজকে সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। তোমরা খাতায় লেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। কি লিখবি? উদ্ভিদের মধ্যে আবার যে সকল উদ্ভিদ তোমার ফুল ও ফল হয় না, এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। আসো, এই অপুষ্পক উদ্ভিদের আবার অনেকের দেহকে তোমার মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। কারা? যারা অপুষ্পক উদ্ভিদ, এদের অনেকের দেহকে তুমি মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করতে পারবে না, তাই এরা সমাঙ্গদেহী উদ্ভিদ। যদি বলে যে যেমন স্পাইরোগাইরা হচ্ছে তোমার এক ধরনের অপুষ্পক উদ্ভিদ, এবং অ্যাকচুয়ালি স্পাইরোগাইরা হচ্ছে এক ধরনের শৈবাল। এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ এবং এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এখান থেকে আমরা যে অনুধাবন প্রশ্নটা শিখলাম, যদি পরীক্ষা আসে যে স্পাইরোগাইরাকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় কেন, তো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর CWর কাজ। স্পাইরোগাইরাকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় কেন, কি বলবা? যে সকল উদ্ভিদের দেহকে তুমি মূল, কাণ্ড এবং পাতায়
বিভক্ত করতে পারবে না ওই সকল উদ্ভিদ হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। তাহলে বলবা যে পাইরোগাইরার দেহকে তুমি মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করতে পারা যায় না, তাই পাইরোগাইরা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্পাইরোগাইরার চিত্রটা আঁকবে তোমাদের খাতার মধ্যে। এটা এক ধরনের শৈবাল, এই চিত্রটা আঁকবে। তাহলে এখান থেকে তোমাদের জন্য CW খাতায় 3টা কাজ করবে। প্রথম হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্পাইরোগাইরাকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় কেন, এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি স্পাইরোগাইরার চিত্র অঙ্কন। তাহলে এখান থেকে তোমরা 3টা CW কাজ করবে। তারপর আমরা যখন জমা দেব তখন এই জিনিসগুলো দেখে তোমাদের নাম্বার প্রদান করব। পরবর্তীতে আমরা জানব আবার কিছু উদ্ভিদ আছে যাদের কাণ্ড ও পাতা রয়েছে, তবে সাধারণত এদের মূল নেই। তাহলে মূলের পরিবর্তে কি থাকতে পারে? তাহলে মূলের পরিবর্তে এদের রাইজয়েড রয়েছে। এরা সবুজ ও সবুজী। এরা স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল ও গাছের বাকলে জন্মাতে দেখা যায়। তাছাড়াও এরা পানিতে ভাসমান অবস্থায়ও এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্মে, যেমন মস। আমরা প্রথম যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে শৈবাল সম্পর্কে। আর এখন আমি যে জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে বৈশিষ্ট্যগুলো বললাম সেটা হচ্ছে মস। মস উদ্ভিদের কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রয়েছে রাইজয়েড। এরা সবুজ ও সবুজী, অর্থাৎ ওরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। যদি বলে এদের অবস্থানটা কোথায়, এদের অবস্থান হচ্ছে তোমার স্যাঁতসেঁতে পরিবেশে, যেমন মাটি, দেয়াল, গাছের বাকল ইত্যাদিতে। পানিতে ভাসমান অবস্থায়ও এদের দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা পুরাতন ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্মে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফার্ন উদ্ভিদ নিয়ে। ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। ফার্নের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এদের প্রচুর জন্মে, যেমন ঢেঁকি শাক। ঢেঁকি শাক হচ্ছে এক ধরনের ফার্ন। তাহলে পরীক্ষায় যদি তোমার প্রশ্ন আসে যে ফার্নের বৈশিষ্ট্য, তাহলে বলবা ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত। এটা তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত কেন, অথবা আসতে পারে কেন, তাহলে বলবা যে ফার্নের দেহ হচ্ছে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। আবার আসতে পারে যে শৈবাল, তারপর হচ্ছে মস এবং ফার্নের মধ্যে কোনটি সর্বোন্নত উদ্ভিদ। তো শিক্ষার্থীবৃন্দ, এই অংশটা করলাম খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয়, তো তোমরা খুব ভালোভাবে পড়বে। তোমরা শৈবালের বৈশিষ্ট্যগুলো পড়বে, মসের বৈশিষ্ট্যগুলো পড়বে, ফার্নের বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপর যদি প্রশ্নে চাওয়া হয় উচ্চতর দক্ষতায় যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে 3টার মধ্যে কোনটা সর্বোন্নত, তাহলে তোমরা বলবে যে মস, শৈবাল এবং ফার্ন, এই 3টার মধ্যে অ্যাকচুয়ালি ফার্ন অপুষ্পক উদ্ভিদগুলোর মধ্যে সর্বোন্নত। তাহলে আমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানলাম। আরও বিস্তারিত আলোচনা রয়েছে যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানবে। তোমাদের পাঠ্যপুস্তকে এই বিষয়গুলোকে সম্পর্কে তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কি, তারপরে মস, শৈবাল, মস এবং ফার্ন সম্পর্কে। এখান থেকে তোমরা যে প্রশ্নটা পড়বা বা CW খাতায় লিখবা সেটা হচ্ছে তোমার মস এর বৈশিষ্ট্য, অথবা ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ কেন, এটা পড়বা। ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত কেন, উদ্ভিদ কেন। এবার আসো আমরা জানবো তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 4 থেকে 6 সপুষ্পক উদ্ভিদ। আমরা শুরুতে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে উদ্ভিদের সাধারণত ফুল এবং ফল হয় না।
কিন্তু সপুষ্পক উদ্ভিদ হচ্ছে তার বিপরীত, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ফুল হয়, ফল উৎপন্ন হয়। আমাদের চারপাশে আমরা বিভিন্ন রকমের ফুল এবং ফল উৎপাদনকারী উদ্ভিদ দেখি, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা, এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। মনে রাখবে, অপুষ্পক উদ্ভিদগুলো যেমন আমরা মূল, কাণ্ড, পাতা বিভক্ত করতে পারি না অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে মানে সপুষ্পক উদ্ভিদগুলো এদের দেহ একদম সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। কোনো কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপাদন করে না, তাই এদের বীজগুলো অনাবৃত থাকে। এই বীজের অবস্থান বা বীজের আবৃত বা অনাবৃত অবস্থার উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদকে প্রধানত দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার নগ্ন বীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। এদের দেহে অত্যন্ত উন্নত মানের পরিবহন কলা উপস্থিত থাকে। কাদের? সপুষ্পক উদ্ভিদের। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাঠ প্রদানকারী উদ্ভিদ হয়। তাহলে আমরা অপুষ্পক উদ্ভিদের যদি কিছু বৈশিষ্ট্য দেখি, তাহলে বলবো এদের দেহ সুপুষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহ অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত রয়েছে। এরা প্রধানত কাঠ প্রদানকারী উদ্ভিদ। শিক্ষার্থীবৃন্দু, চলো তাহলে আমরা এখন জানি যে নগ্নবীজী উদ্ভিদটা কি। এখানে দেখো দুইটা চিত্র দেখানো হয়েছে, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ যেমন সাইকাস, পাইনাস, আর ডান দিকের চিত্রটা মানে এই চিত্রটা হচ্ছে উদ্ভিদের বীজ কেমন হয়। নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। নগ্ন মানে উন্মুক্ত। এসব ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয়। মনে রাখবা, নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে যেমন সাইকাস, পাইনাস। এই সাইকাস, পাইনাস উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় এদের ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। এবার আসো আমরা জানবো আবৃত বীজী উদ্ভিদ। আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদেই তোমার সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে এবং এই ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সঞ্চিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহলে ডিম্বকগুলো মানে আবৃত বীজী উদ্ভিদের ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সঞ্চিত থাকে বা সজ্জিত থাকে, এবং আবৃত বীজী উদ্ভিদের নিষেকের পর ডিম্বক তোমার বীজে এবং ডিম্বাশয় তোমার ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। যদি বলা হয় যে আবৃত বীজী উদ্ভিদের আমরা বিভিন্ন রকম উদাহরণ বলতে পারি, যেমন আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল। যদি বলে যে আমকে আবৃত বীজী উদ্ভিদ বলা হয় কেন, তাহলে তুমি বলবা কি উত্তর বলবা? যে আবৃত বীজী উদ্ভিদের ডিম্বাশয় থাকে এবং ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত অবস্থায় থাকে, এবং নিষেকের সময় এই ডিম্বক বীজ এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই কারণে এই বীজগুলো ফলের ভিতর আবৃত অবস্থায় থাকে। তাই আম উদ্ভিদ হচ্ছে তোমার আবৃত বীজী উদ্ভিদ। তাহলে স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস সম্পর্কে ধারণা পেয়েছি। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আজকের পাঠ থেকে তুমি যে অংশগুলো CW খাতায় লিখবে, তার প্রথমটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, তারপর হচ্ছে স্পাইরোগাইরাকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় কেন, 3 নম্বর হচ্ছে একটি শৈবাল এর চিত্র বা স্পাইরোগাইরার চিত্র, 4 নম্বর হচ্ছে তোমার যে ফার্ন উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদগুলোর মধ্যে সর্বোন্নত বলা হয় কেন, তারপরে তুমি লিখবে যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে এবং নগ্নবীজী উদ্ভিদ কি
আবৃতবীজী উদ্ভিদ কি, অথবা আম, জাম, কাঁঠাল ইত্যাদিকে আবৃতবীজী উদ্ভিদ বলা হয় কেন? তাহলে স্নেহের শিক্ষার্থীরা, যে কাজগুলো আমি বলেছি সিডাব্লিউ, তোমরা সবাই সিডাব্লিউ খাতায় লিখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা খাতায় সংরক্ষণ করবে। পরবর্তী সময়ে আমরা খাতা যখন জমা নেব তখন আমরা এই জিনিসগুলো দেখে নম্বর প্রদান করা হবে। কোনো অংশই যাতে বাদ না থাকে, সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা জিনিস শিখব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।